স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। আমি এবারে জানাবো খবরের বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলা তদন্ত শেষ। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আলোচিত এ হত্যা মামলা তদন্তে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানায় রাষ্ট্রপক্ষ। ১৯শে জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে এ মামলার অভিযোগ ট্রাইব্যুনালে দায়ের করে আবু সাঈদের স্বজনরা। এই মামলায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া গেছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মিজান আহমেদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। মিজান, প্রতিবেদন তো ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে, আনুষ্ঠানিক বিচার কখন এবং কবে শুরু হতে পারে আপনি কি কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন? যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে প্রথম শহীদ আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের এই শিক্ষার্থীর যে সাহসী আত্মত্যাগ, সেই আত্মত্যাগটা অনেকটাই ছিল সেই হ্যামিলিয়নের বাঁশিয়ালার মতো। তার সেই দৃশ্য দেখার পরই কিন্তু হাজারো তরুণ এই বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসে। আবু সাঈদ ছিল আসলে জুলাই আগস্ট যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের একটি স্ফুলিঙ্গ, যা প্রতিটি তরুণকে অনুপ্রাণিত করেছে এবং এর পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষই কিন্তু উদ্দীপ্ত হয়েছিল আবু সাঈদের যে সাহসী আত্মত্যাগের মধ্য দিয়ে। আজকে যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হয়েছে, সেই চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে সেদিনের সেই ঘটনায় আবু সাঈদকে যারা সহায়তা করেছিল, চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল, তাদের সবারই সাক্ষ্য নেওয়া হয়েছে। সেই ভিডিও ফুটেজ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে তদন্ত সংস্থা। এবং এই মামলায় তদন্ত প্রতিবেদনে আরও একটি বড় বিষয় হচ্ছে, বিগত সরকার কিন্তু এই আবু সাঈদের যে হত্যার ময়নাতদন্তের রিপোর্ট, সেই রিপোর্টটি কিন্তু একাধিকবার পরিবর্তন করেছিল, যাতে এটিকে অন্য দিকে ধাবিত করার একটি চেষ্টা ছিল বলে দাবি করা হয়েছে তদন্ত সংস্থার পক্ষ থেকে। আবু সাঈদের বড় ভাই রমজান আলী প্রথম যখন ট্রাইব্যুনালে এসে এই মামলার অভিযোগ দায়ের করেন, তখন কিন্তু শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করা হয়। তবে এই যে 30 জনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, সেখানে শেখ হাসিনার নাম রয়েছে কিনা সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপক্ষ এখনও বিষয়টি স্পষ্ট করেনি। তবে ইতোমধ্যে কিন্তু চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে জুলাই আগস্টের সময় সারা বাংলাদেশে সংগঠিত প্রতিটি মানবতা বিরোধী অপরাধের জন্য সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় হিসেবে কিন্তু প্রতিটি সংগঠিত অপরাধের দায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে। তবে আজকে চিফ প্রসিকিউটর এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেনি। যিনি প্রসিকিউশন অ্যাডমিন গাজী এম.এইচ তামিম কথা হয়েছে তার সাথে, তিনি তেমনটি বলেছেন যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন তারা পেয়েছেন কিন্তু 24 জুন, এবং তারা সেটি এখন ফাইনাল টাচ দিচ্ছেন এবং চুলচেরা বিশ্লেষণ করছেন, এবং চুলচেরা বিশ্লেষণ করেই কিন্তু তারা সেটি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর দাখিল করবেন, এবং রেজিস্ট্রার বরাবর দাখিল করার পরেই কিন্তু এটি আদালতে উঠবে, এবং আদালতে ওঠার পর সেই বিষয়ে শুনানি হবে, এবং শুনানি শেষে আদালত যদি সেই অভিযোগটি আমলে নেয়, তাহলেই কিন্তু অভিযোগ গঠনের যে পরবর্তী প্রক্রিয়াগুলো, সেই পরবর্তী প্রক্রিয়াগুলো অনুষ্ঠিত হবে। আদালত এখনও বসেনি, বসলে পরবর্তীতে কী সময় হয়, কী সিদ্ধান্ত হয়, কি আসে নির্দেশনা, কি পাওয়া যায় তদন্ত প্রতিবেদনের তথ্য, তা সব আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে তাসনুভা আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদে হয়তো আপনার কাছ থেকে আমরা আরও তথ্য জানতে পারবো। বিএনপি নির্বাচনী আমেজে থাকলেও প্রার্থী বাছাই আছে বড় চ্যালেঞ্জ। মনোনয়ন পেতে বাড়ছে আগ্রহীদের দৌড়ঝাঁপ। এর মধ্যে এক জায়গায় তৃণমূলের কমিটি নিয়ে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। নেতারা বলছেন এ ব্যাপারে তারা অনেক বেশি সতর্ক। প্রার্থী বাছাইয়ে দলীয় জরিপের পাশাপাশি চলছে বিএনপির হাইকমান্ডের বিশেষ জরিপ। তারা বলছেন ত্যাগী ও ক্লিন ইমেজধারীরাই পাবেন মনোনয়ন। গত দেড় দশকে 3টি জাতীয় নির্বাচনের একটিতে নামেমাত্র অংশ নিলেও কার্যত ভোটের স্বাদ পায়নি বিএনপি। 5ই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনে যেতে মুখিয়ে দলটি। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন ধরে প্রার্থী বাছাইয়ে দলের মধ্যে চলছে জোরে সোরে প্রস্তুতি ও পর্যালোচনা। দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ তুলে বর্জন করলেও 2018 সালে বিএনপির প্রতিটি আসনে গড়ে প্রার্থী ছিল 8 জন। সেই পরিপ্রেক্ষিতে এবার প্রার্থী বাছাইয়ে কতটা বেগ পেতে হবে তা বলাই বাহুল্য। অন্তঃকুন্দল আর তৃণমূলে কমিটি নিয়ে অসন্তোষের মতো চ্যালেঞ্জ তো আছেই। বিএনপি নেতারা বলছেন প্রার্থী বাছাইয়ে চ্যালেঞ্জ থাকলেও ত্যাগী এবং জনপ্রিয়রাই এগিয়ে থাকবেন মনোনয়ন দৌড়ে। আমরা যে শুধু যে নির্বাচনের জন্যও না, আমরা যে আমাদের তৃণমূল পর্যায়ে যে কমিটিগুলো করছি, আমরা তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছি যারা এই গত 16 বছর যুদ্ধ করেছে, যাদের হাজার হাজার মামলা, এগুলির জন্য আমরা কাজ করছি। আমরা যতই ভালো মনে করি, এলাকার জনগণের কাছে যদি গ্রহণযোগ্য না হয়, জনপ্রিয় না হয়, তাহলে তো লাভ নেই। দলের নিবেদিত সৈনিক, দীর্ঘদিন দলকে সার্ভিস দিয়েছে,
প্রার্থী বাছাইয়ে সমালোচনা এড়াতে মাঠ পর্যায়ে জরিপ চলছে। একই আসনে এবার একাধিক প্রার্থীকে চিঠি দেওয়া হবে না বলেও জানান বিএনপির নীতি নির্ধারকরা। যে পরিবর্তন হয়েছে, এখানে যদি সবাইকে নিয়ে যদি সরকার গঠন না করা হয় তাহলে দেশ পরিচালনা করা ডিফিকাল্ট হবে। সেই জন্যই সবাইকে নিয়ে, সবার মত নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই, নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের চেয়ারপারসন নিজেই কয়েকটা জরিপ করেন, দলের জরিপও আছে, সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক কিছু ঘটে যেগুলো সাধারণ মানুষ জানেও না, এবং শেষ মুহূর্তে অনেক ধরনের কেনাবেচার সিস্টেমে অনেক কিছু হয়। তো আশা করি এবার এই ধরনের তেমন কিছু হবে না। যুগপৎ আন্দোলনের সঙ্গী ও সমমনাদের কিছু আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে বিএনপি কৌশলী হবে বলেও জানালেন নেতারা। যারা আমাদের সাথে পথ চলেছি, আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে যাদের, তাদেরকেও সম্মানিত করা হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা প্রথম পত্র দিয়ে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 81,000-এর বেশি। গেল 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এছাড়া 2 বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর নিবন্ধন করেও 4 লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। রাজধানী সহ সারা দেশে অত্যন্ত শৃঙ্খলার সাথে শুরু হয় পরীক্ষা। প্রথম দিন সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও 1 ঘন্টা আগে থেকেই পরীক্ষা কেন্দ্রের দুয়ার খুলে দেওয়া হয়। সুশৃঙ্খলভাবে প্রতিটি কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে থাকা অভিভাবকরা জানান, সার্বিক আয়োজনে এবার সন্তুষ্ট তারা। পরীক্ষার কারণে 15ই আগস্ট পর্যন্ত সারা দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে 47তম সার্ক ফাইন্যান্স গভর্নেন্স সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Playing ground from remote areas as partner in the whole national engagement in trade, in exchange of money, in whole financial inclusion process. So this is something that we need to use for our future inclusion journey. We know that every country in South Asia is a great region. It has significant economic realized potential already. Total GDP will be more than $4 billion and maybe crossing 5 very shortly. And one of the fastest growing region after East Asia. And we can overtake East Asia if we focus on our respective development issues. So, but at the same time, this is a region which is not integrated among itself, among its member countries. If you look at the trade statistics, only 5-6% of trade is within our region. Rest of our trade is rest of the world. That doesn't speak volume. Typically, in most regions, the trade, highest share of the trade is from within the region. If you look at European Union, if you look at ASEAN, if you look at NAFTA, huge volume of trade within the region. But we have not done it. আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে ফাঁকে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ আবারও শুরু হবে। তবে ইরানের সাথে আর কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন নেই, কারণ ইরানে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প বলেন, ইরান এখন যুদ্ধ শেষ করেছে, এছাড়া তাদের পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়েছে। তাই চুক্তি হোক বা না হোক তাতে কোনো কিছুই আসে যায় না। তবে প্রয়োজন হলে চুক্তি হতেও পারে বলে জানান তিনি। অদ্ভুত দেহভঙ্গি, বিস্ফোরক মন্তব্য কিংবা বিতর্কিত সিদ্ধান্তের জন্য প্রায়শই হন গণমাধ্যমের শিরোনাম। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নিশ্চিতে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ মনোনয়ন দেওয়ার সুপারিশ করা হয়।
আসলে তিনি জাত ব্যবসায়ী। দুইবার মার্কিন প্রেসিডেন্টের মুকুট পরায় ব্যবসায়ী কখনো বনে যেতে চান খ্রিস্টানদের ধর্মগুরু পোপ, কখনো আবার ইচ্ছা পোষণ করেন শান্তিতে নোবেল জেতার। তবে একটি দুটি নয়, ডোনাল্ড ট্রাম্পের দাবি 4 থেকে 5 বার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত তার, কারণ তার নেতৃত্বে সংঘটিত হচ্ছে একের পর এক শান্তি চুক্তি। ইরান ইসরায়েল উত্তেজনা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, গাজায় ইসরায়েলি আগ্রাসন, রুয়ান্ডা কঙ্গোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সহ বিভিন্ন কারণে যখন উত্তপ্ত বিশ্ব, তখনই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নিজের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ট্রাম্পের দাবি আলোচনার ঝড় তোলে। তবে সপ্তাহ না পেরোতেই তার উচ্চাকাঙ্ক্ষা পূরণে অনেকটাই এগিয়ে গেলেন ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে এ পুরস্কারের জন্য মনোনীত করতে নোবেল শান্তি পুরস্কার কমিটিকে চিঠি দিয়েছে রিপাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার। চিঠিতে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের ভূমিকাকে অসাধারণ এবং ঐতিহাসিক বলে উল্লেখ করেন। এর আগে ভারত পাকিস্তান সাম্প্রতিক সংকটে কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কার্যকর ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে 2026 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে কি ট্রাম্পের মাথায় যুক্ত হচ্ছে নোবেল শান্তি পুরস্কারের মুকুট, তা দেখতে অপেক্ষা করতে হবে নরওয়েজিয়ান নোবেল কমিটির ঘোষণা পর্যন্ত। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv এবং ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।